আমাদের প্রথম প্রশ্ন বলে দিয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন 2x স্কোয়ার প্লাস kx প্লাস 8 ইকুয়াল টু 0 অ্যান্ড 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 12 ইকুয়াল টু 0 হ্যাভ বোথ রুটস কমন। কে এর মান নির্ণয় করো যদি দ্বিঘাত সমীকরণ 2x স্কোয়ার প্লাস kx প্লাস 8 সমান সমান 0 এবং 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 12 ইকুয়াল টু 0 এর উভয়ের সাধারণ বীজ থাকে। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ, দুটো দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে যাদের সাধারণ বীজ আছে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের কটা বীজ থাকে? দুটো বীজ থাকে। একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ হচ্ছে a x স্কোয়ার প্লাস মাইনাস bx প্লাস মাইনাস c ইকুয়াল টু 0। তাই এই সমীকরণে দুটো সাধারণ বীজ থাকতে পারে আলফা বিটা। তো এখন এরকম দুটো সমীকরণ দিয়েছে, তাহলে আমি এটাকে a1 b1 c1 ধরলাম। আরেকটা সমীকরণ নিলাম a2 x স্কোয়ার প্লাস মাইনাস b2 x স্কোয়ার b2x প্লাস মাইনাস c2 ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে দুটো যখন একটা সমীকরণে দুটো সাধারণ বীজ থাকবে তখন এদের সহগগুলোর কী হবে? অনুপাতগুলো সমান হয়ে যাবে। তাহলে অর্থাৎ a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। প্রত্যেকটা সহগগুলোর অনুপাত সমান হয়ে যাবে। ধ্রুবক পদের সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগগুলো সমান হবে। এটা মাথায় রাখতে হবে, কারণ তিনটে কন্ডিশন আমরা জানি যে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। এই একটা কন্ডিশন হতে পারে। আরেকটা কন্ডিশন হতে পারে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। এই তিনটে কন্ডিশন হতে পারে। এই তিনটে কন্ডিশনে তিন রকম শর্ত হতে পারে। একটা ক্ষেত্রে অসীম সমাধান থাকবে, একটা ক্ষেত্রে একটা মাত্র সমাধান পাওয়া যাবে, আর একটা ক্ষেত্রে কী হবে? উভয় সমীকরণের বীজগুলো সমান হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা এই সমীকরণটা নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে দেখো আমাদের আগে দেখতে হবে যে এখানে যে দুটো সমীকরণ বলে দিয়েছে এই সমীকরণ দুটোর ক্ষেত্রে এদের মানে একটা বলেছে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 8 ইকুয়াল টু 0, আর একটা বলে দিয়েছে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এদের যেহেতু দুটো বীজ সমান তাই জন্য হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি এদের অনুপাতগুলো 2/3 ইকুয়াল টু k/4 ইকুয়াল টু 8/12। তাহলে আমরা প্রথমটা দেখো 2/3 ইকুয়াল টু k/4 যদি আমরা নিই তাহলে এখান থেকে k এর ভ্যালু কী পাবো? 8/3। আবার যদি k/4 ইকুয়াল টু 8/12 নিই তাহলে আমরা এখান থেকে যদি কাটাকুটি করি 3 তাহলে k ইকুয়াল টু এখান থেকেও পেলাম কত? 8/3। তাহলে আমাদের অপশন 1টা হচ্ছে রাইট অপশন হবে। বলছে 260 if 260 is the mean proportion between x and 338 what is the value of x? তাহলে মিন প্রপোর্শন মানে কি জানি আমরা? রুট ওভার এ বি। মিন প্রপোর্শন বের করার সূত্র হচ্ছে এটাই। তাহলে রুট ওভার এ বি সমান সমান সামথিং, ঠিক আছে? তো তাহলে আমাদের এখানে এ বি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 338। তাহলে রুট ওভার অফ এক্স ইন্টু 338 ইকুয়াল টু 260। তাহলে হচ্ছে এটা এদিকে উঠে যাবে। তাহলে এক্স ইন্টু 338 ইকুয়াল টু 260 হোল স্কোয়ার। এক্স ইন্টু 338 ইকুয়াল টু 260 ইন্টু 260। এক্স ইকুয়াল টু 260 ইন্টু 260 বাই 338। তাহলে এখানে কাটাকুটি করলাম, 13 দিয়ে কাটলে যে 13 দুগুণে 26, 6 13 72। এখানে 13 দিয়ে কাটলে 2 20, আবার এখানে কাটলে হবে হচ্ছে 10। তাহলে বা এক্স ইকুয়াল টু হচ্ছে 200। তাহলে এক্সের ভ্যালু যখন 200 হবে এক্সের ভ্যালু তখন মানে অপশন 1টা হচ্ছে রাইট অপশন হবে। সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত হবে? 200। Solil's salary was first reduced by 15% and subsequently raised by 10%. What percentage was his final salary lower compared to his initial salary? বলছে সলিলের স্যালারি প্রথম ক্ষেত্রে 15% এবং দ্বিতীয় ক্ষেত্রে 15% কমে গেছিলো, আর দ্বিতীয় ক্ষেত্রে 10% বৃদ্ধি করা হয়েছে। তাহলে সলিলের ফাইনাল স্যালারি তার প্রাথমিক স্যালারি থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? তো এই ক্ষেত্রে সবথেকে সঠিকটা হচ্ছে এফেক্টিভ রেশিও মেথডে। তো সেক্ষেত্রে আমরা কী করবো? প্রথমে 15% কমে গেছে, তারপরে 10% ইনক্রিজ হয়ে গেছে, অর্থাৎ আলটিমেট কমে গেছে। তাহলে কত কমলো? তাহলে 15 ইন্টু 10/100, তাহলে হচ্ছে -5%, আর এদিকে হচ্ছে কেটে গিয়ে হচ্ছে 1.5%, অর্থাৎ -6.5% কমেছে। তাহলে অ্যান্সার 3 হবে রাইট অ্যান্সার। A class of 30 students appeared in a test. The average score of 12 students is 60 and that of the rest is 62. What is the average score of the class? একটা ক্লাসে 30 জন
পরীক্ষাতে একটা পরীক্ষায় স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী একটা পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তার মধ্যে 12 জন পরীক্ষার্থীর হচ্ছে গড় নাম্বার হচ্ছে 60 এবং বাকি জনের গড় নাম্বার হচ্ছে 62। বলছে এবার গড় নাম্বার জানতে আছে, তো এটা অ্যালিগেশনে আমরা করবো। তো সেক্ষেত্রে দেখো 12 জনের গড় নাম্বার কত বলেছে 60, বাকি মানে কত 30 মাইনাস 12 মানে 18 জনের গড় নাম্বার বলে দিয়েছে 62। আমরা টোটাল গড়টাকে ধরলাম এক্স, তাহলে এখান থেকে কি পাবো আমরা, এখান থেকে পাবো হচ্ছে 62 মাইনাস এক্স আর এক্স মাইনাস 62, সরি এক্স মাইনাস 60। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি 62 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 60 ইকুয়াল টু 12/18, এটা কাটাকুটি করলে 2/3। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করবো আমরা, করলে পাবো এখানে পাবো হচ্ছে 3 দুগুণ 6 আবার 3 6 18 আর মাইনাস 3x ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস 120। তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, তখন আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে 5x ইকুয়াল টু 60306 or x ইকুয়াল টু হচ্ছে 6 দিয়ে দিলে 1.5, 61.5 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সরি 61.5 না, 61.2, 5 দুগুণ 10, 61.2 হচ্ছে রাইট অ্যান্সার, অপশন 1। এখানে একটা সিম্পলিফিকেশন দিয়ে দিয়েছে 5832, আর এর ঘনমূল বের করতে পারে না চতুর্থ মূল। তাহলে আমরা এটার যদি চতুর্থ মূল বের করি মানে 4টে কাটলে এখানে 10 চলে আসবে অটোমেটিক্যালি, এটা আমরা বুঝতেই পারছি, সহজেই বের করতে পারবো 10। কিন্তু এক্ষেত্রে আমরা কীভাবে বের করবো ঘনমূলটা, তাহলে দেখো 5832, তাহলে এক্ষেত্রে লাস্টে 2 আসে কখন, কিউবের ক্ষেত্রে কখন 2 আসে আমাদের, কিউবের ক্ষেত্রে 2 আসে যখন 8 থাকলে লাস্টের অঙ্ক, তাহলে অবশ্যই লাস্টের অঙ্কটা 8 হবে। 3টে ডিজিট বাদ দিয়ে দেবো, 5 ক্ষেত্রে দেখো 1-এর কিউব মানে হচ্ছে 1 আর 2-এর কিউব মানে কত 8, যেটার থেকে 5 কী হয়েছে 5-এর থেকে এটা বড়ো, তাহলে এটা ছোট, এটার থেকে 5 বড়ো, এটাকে নেবো 1 নেবো, তাহলে অপশান 18 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তাহলে 18 হবে এখানে, আর এখানে পড়ে থাকবে কত 5/24 ইন্টু 78। তাহলে কাটাকুটি যদি করি আমরা তাহলে পাবো কত, এখানে 2, এখানে কাটলে পাবো হচ্ছে আমরা 39, আর এখানে যদি আমরা কাটি তাহলে 3 আর এখানে হচ্ছে 4। তাহলে উপরটা যদি আমরা গুণ করি 3 9 27 7 হাতে 2, 3 3 9, হ্যাঁ 3 9 27 7 হাতে 2, 3 3 9 2 11, 117/4। তাহলে যদি ভাগ করি তাহলে 117, তাহলে হচ্ছে 4 দুগুণ 8 37, 4 9 36, 1 দশমিক নিয়ে 0, 4 দুগুণ আবার 8, 2 20, 4 5 20। তাহলে অপশান ডি হচ্ছে রাইট অপশান হবে আমাদের। বলছে প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড় কত, মানে অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট হোল নাম্বার। প্রথম 14টি সংখ্যার গড়, এখানে যেহেতু ফার্স্ট বলেছে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো 14, আর প্রথম সংখ্যাটা হচ্ছে 1, ফার্স্ট প্লাস লাস্ট সংখ্যা, তাহলে বাই 2 মানে 15/2 মানে হচ্ছে 7.5। অপশন 2 হচ্ছে রাইট অপশন হবে আমাদের। এমন একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো যার ব্যাস হচ্ছে 98 সেন্টিমিটার, মানে ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার হুজ ডায়ামিটার ইজ ইকুয়াল টু 98 সেন্টিমিটার। তাহলে একটা গোলাকার গোলক যার ব্যাস বলে দিয়েছে হচ্ছে 98, তাহলে ব্যাসার্ধ কত হবে 49, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 98/2 মানে হচ্ছে 49 সেন্টিমিটার। আর গোলকের ক্ষেত্রে কী হয় জানি আমরা, টোটাল সারফেস এরিয়া হচ্ছে সারফেস এরিয়া 4πr, তাহলে হচ্ছে 4 ইন্টু 2 ইন্টু 2/7 ইন্টু 49, তাহলে ইন্টু 49, তাহলে এখানে কাটাকুটি করলে হবে 7, তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে এখানে পাবো 88 ইন্টু 343, তাহলে এখানে যদি আমরা গুণ করি 343 ইন্টু 88, 3 24 4 হাতে 2, 4 32 হাতে 35 5 হাতে 3, 3 24 আর 3 27, এখানে হবে 2754, 4920 হাতে 3, সরি এটা 1 হবে, হ্যাঁ 1 4 3 4 12 2 হাতে 1, সরি 4 32 3 24 4 হাতে 2, 4 32 হাতে 34 হবে এখানে, তাহলে এখানে 8 হবে 184, তাহলে অপশান সি হবে হচ্ছে রাইট অপশান হবে। Rahul's age is 3 times the age of his daughter. After 8 years from now, his age will be 5 years more than twice the age of his daughter.
ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ রাহুল। তাহলে রাহুলের বর্তমান বয়স যদি 8 ধরি আর তার মেয়ের বর্তমান বয়স যদি ডি ধরা হয়, তাহলে বলেছে 3 গুণ হবে। এবার দেখো বলেছে আফটার 8 ইয়ার, মানে আর প্লাস 8, আফটার 8 ইয়ার রাহুলের বয়স কী হবে, তার মেয়ের বয়স 8 বছর বৃদ্ধি পাবে, মেয়ের বয়সের দ্বিগুণের থেকে 5 বেশি হবে। তাহলে আর এর ভ্যালু তো 3D, তাহলে 3D বসিয়ে দিলাম, 3D প্লাস 8 ইকুয়াল টু এখানে মাল্টিপ্লিকেশন করে দেবো 2D প্লাস 16 প্লাস 5, তাহলে হচ্ছে ডি ইকুয়াল টু হচ্ছে 16 5 21 মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 13। তাহলে হচ্ছে এখানে ডির ভ্যালু 13 হয়, তাহলে আর এর ভ্যালু কত হবে 3D, তাহলে সমান সমান 3 ইন্টু 13 মানে হচ্ছে 39 ইয়ার। তাহলে অপশন 4 হচ্ছে রাইট অপশন হবে। Varun and Anish together can paint a hall in 3 days. Varun alone can paint it in 7 days. In how many days can Ashish alone paint 4 such halls? তাহলে আমরা টোটাল ওয়ার্কটাকে ধরে নিই, ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডানকে ধরে নিই। টোটাল ওয়ার্ক ডান হচ্ছে 1 ইউনিট টোটাল ওয়ার্ক ডান। তাহলে টোটাল ওয়ার্ক ডান যখন 1 ইউনিট, তখন হচ্ছে বরুণ আর আশিস একসাথে করছে যখন, তখন 3 দিনে কাজটা শেষ করছে। তাহলে বরুণ আর আশিস একসাথে করলে 3 দিনে করবে, আর বরুণ একা যখন করছে তখন দেখো 7 দিনে কাজটা শেষ করছে। তাহলে এদের একসাথে যদি দেখো, এদের এলসিএম হচ্ছে 21, ঠিক আছে। তাহলে এদের এলসিএম, আচ্ছা এটাকে এলসিএম ধরে করলে, তারপরে ইউনিট ধরা হয়ে গেছে, সরি একটুখানি, আমরা ইউনিট যে কোনো একটা ধরে করবো আমরা, সরি এটা এলসিএম ধরে করছি আমরা। তাহলে দুজনের সম্মিলিত ওয়ার্ক এফিসিয়েন্সি কত 7, আর বরুণের একার ওয়ার্ক এফিসিয়েন্সি 3। তাহলে টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি থেকে যদি আমরা আশিসের ওয়ার্ক এফিসিয়েন্সি তাহলে কত হবে, আশিসের ওয়ার্ক এফিসিয়েন্সি হবে হচ্ছে 7 মাইনাস 3 মানে হচ্ছে 4 ইউনিট পার ডে আশিসের ওয়ার্ক এফিসিয়েন্সি। এবার হচ্ছে ইন হাউ মেনি ডেজ ক্যান আশিস অ্যালোন ক্যান পেইন্ট 4 সাচ হলস। তাহলে টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি যদি 21/4, এটা হচ্ছে আশিস করবে, এটা হচ্ছে এত ইউনিট পার ডে, এটা হচ্ছে আশিসের ওয়ার্ক এফিসিয়েন্সি। এবার এটা তো একটা, মানে আশিস যদি আশিস অ্যালোন করবে কত দিনে, আশিস অ্যালোন করবে হচ্ছে এত দিনে। তাহলে এরকম 4টে হল আসবে, তাহলে 21/4 ইন্টু 4, মানে একটা হল করতে এতদিন লাগছে, 4টে হল করতে কতদিন লাগবে, 4 4 কেটে গেল, তাহলে 21 ডেজ। তাহলে আশিস 21 দিনে হচ্ছে 4টে হল কমপ্লিট করবে। আর যদি আমরা যেটা প্রথমে ইউনিট একাংশ ধরে করছিলাম, যদি একাংশ যদি ধরে নেওয়া হয়, টোটাল ওয়ার্ক ডান যদি আমরা 1 ইউনিট ধরি, সেক্ষেত্রে কিন্তু 1/7 1/3 হচ্ছে বরুণ আর আশিসের একদিনের ওয়ার্ক ডান, বরুণ আর আশিসের একদিনের ওয়ার্ক ডান, আর বরুণের একদিনের ওয়ার্ক ডান সেক্ষেত্রে হবে 1/7। সেক্ষেত্রে আমরা এখান থেকে পেয়ে যাবো আশিসের ওয়ার্ক ডান, একদিনের ওয়ার্ক ডান কত পাবো, 1/3 মাইনাস 1/7 ইকুয়াল টু হচ্ছে 21, এখানে 7 মাইনাস 3 মানে হচ্ছে 4/21, এটা হচ্ছে আশিসের একদিনের ওয়ার্ক ডান। তাহলে আশিস যদি একদিন এতটা কাজ করে, 4 দিনে কাজ করবে, তো এমনি টোটাল ওয়ার্ক ইউনিট হচ্ছে যখন 1 ছিল, এরকম 4টে ইউনিট হবে, এরকম 4টে 1 ইউনিট যোগ হয়ে যাবে, মানে 4টে হল মানে 4টে 1 ইউনিট যোগ হবে, বা 1 গুণ 4 ইউনিট, মানে টোটাল 4 ইউনিট যখন কাজ করবে, এই প্রত্যেক দিন যদি 4/21 অংশ করে কাজ করে, 4 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, তাহলে প্রত্যেক দিন কাজ করছে 4/21 ইউনিট, এটা একদিনের কাজ। তাহলে 1 ইউনিট কাজ করবে হচ্ছে 21/4 ডেজ, আর 4 ইউনিট কাজ করবে হচ্ছে 21 ইন্টু 4/4 ডেজ, মানে সেই অ্যান্সারটা একই আসবে, 21 ডেজেই কিন্তু অ্যান্সার আসবে। দুরকমভাবেই আমরা করতে পারি। If Ishwar covers 721 kilometers in a boat in 42 hours against the stream and he takes 15 hours with the stream, then find the speed of the stream. তাহলে ঈশ্বর দেখো স্রোতের বিপরীতে নৌকায় 721 কিলোমিটার পথ যেতে সময় নিচ্ছে 42 আওয়ার্স, মানে হচ্ছে এটা আপস্ট্রিম স্পিড। আবার ঈশ্বর যখন ডাউনস্ট্রিম স্পিডে যাচ্ছে তখন 721 কিলোমিটার পথ যেতে সময় নিচ্ছে হচ্ছে 15 ঘন্টা। এইবার হচ্ছে এদের বলেছে কি স্রোতের গতিবেগ, মানে স্পিড অফ দ্য স্ট্রিম, স্পিড অফ দ্য স্ট্রিম, স্পিড অফ দ্য স্ট্রিম তাহলে কত হবে,
721/42 প্লাস, আচ্ছা তার আগে আমরা সূত্রটা একটু লিখে দিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। স্পিড অফ দ্য স্টিম বের করার সূত্র হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড মাইনাস হাফ ইন্টু ডাউন স্ট্রিম স্পিড মাইনাস আপ স্ট্রিম স্পিড। ঠিক আছে, এটা কিন্তু স্পিড, SPEED স্পিড, এটা শর্টে লিখেছে, তাই ডাউন স্ট্রিম স্পিড মানে হচ্ছে স্রোতের অনুকূলে আর এটা হচ্ছে প্রতিকূলে। তাহলে হাফ ইন্টু 721/42, সরি 721/15 প্রথমে এটা ডাউন স্ট্রিমে, আর মাইনাস 721/42। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, সেভেন টু ওয়ানটা কমন নিয়ে নেবো, 721 ইন্টু 721, তাহলে 1/15 মাইনাস 1/42, 721/2, আর এখানে হচ্ছে 3 ইন্টু 5 ইন্টু 14, তাহলে হচ্ছে 14 মাইনাস এদিকে পড়ে থাকবে আমাদের হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো হচ্ছে 721/2 ইন্টু 9/3 ইন্টু 5 ইন্টু 14, তাহলে এখানে হচ্ছে আমাদের 3, তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 7 একে 7, 0 3, তাহলে হচ্ছে 3 3কে 9, তাহলে 909/10 × 40। তাহলে এখানে আমরা যদি ভাগ করি এটাকে, দেখো এখানে হচ্ছে আমরা এখান থেকে পাবো হচ্ছে 15509, মানে হচ্ছে 4 9 14 15, আচ্ছা 15.45, তাহলে 15.5 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে অ্যান্সার। অপশন 4 হচ্ছে রাইট অপশন। Kiran spends 45% of his income. If he saves 66%, then his income is কত? কিরণ তার আয়ের যদি স্পেন্ড করছে কতটা, টোটাল আয় যদি আমরা ধরি, টোটাল যদি 100% ইনকাম ধরি, 100% ইনকাম, তাহলে স্পেন্ড যদি করে হচ্ছে সে যদি 45% যদি স্পেন্ড করে, তাহলে সেভ করবে কতটা? 55% সেভ করবে, কারণ 100% মাইনাস 45%, 55% আসে কি করে, 100% মাইনাস 45% করে 55% আসে। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের 55% মানে যদি আমাদের এই 66,000 টাকা হয়, তাহলে 1% মানে কত হবে, 66,000/55, আর 100% আমাদের কারণ ইনকামটা জানতে চাইছে এখানে, তাহলে 66,000 ইন্টু 100%/55, তাহলে এখানে যদি কাটা গেল, এখানে পাবো আমরা 5, এখানে পাবো 6, এখানে কাটলে হবে 20, তাহলে এখানে হবে হচ্ছে 1 2 4টে শূন্য, এত টাকা, সরি এত রুপিস। তাহলে অপশন 4 হচ্ছে রাইট অপশন, 1,20,000 টাকা তার আয়। A dealer sells 2 dyers at the rate of 63,000 per dyer. On one, he earns a profit of 5%, and on the other, he loses 30%. What is his loss percentage in the whole transaction? একজন বিক্রেতা দুটি ড্রায়ার প্রতিটি এত টাকার দরে বিক্রি করেন, তাহলে তাদের বিক্রি মূল্যগুলো সবই একই, কিন্তু লাভ ক্ষতির হিসাবটা একটু আলাদা হয়েছে। তাহলে এখানে সিপি আর এসপি, তাহলে প্রথমটা ক্ষেত্রে দেখো বলেছে যে 5% কী হয়েছে, প্রফিট করেছে, তাহলে 100 টাকায় কিনলে 105 টাকায় বিক্রি করেছে, বিক্রি মূল্যটা হয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো বলেছে যে 30% লস করেছে, অর্থাৎ 100 টাকায় কিনে 70 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে যদি কাটি আমরা, শূন্য পড়ে থাকলে, এবার দুটো যেহেতু সেলিং প্রাইস সমান অর্থাৎ বিক্রি মূল্য সমান, তাহলে দুটো বিক্রি মূল্য সমান করতে গেলে কী করবো, এখানে 105, আচ্ছা এটাকেও ছোটো করে দেবো, এখানে 20:21 হবে, 20:21, ঠিক আছে। এখানে 10:7, তাহলে 21 আনতে গেলে 3 দিয়ে গুণ করবো, এখানে 30:21, তাহলে দেখো দুটোটি সেলিং প্রাইস সমান হয়ে গেছে আমাদের। তাহলে টোটাল প্রাইস কত হবে, টোটাল প্রফিট বা সরি টোটাল লোকসান মানে আপনার টোটাল লস পার্সেন্টেজ কত হবে, 30 আর 20 50 আর এদিকে হচ্ছে 21 42 ইন্টু 100, তাহলে কাটলে হচ্ছে আমাদের 50 মাইনাস 42 ইন্টু 100, মানে এখানে হচ্ছে 2, আর এখানে বিয়োগ করলে হচ্ছে 8 ইন্টু 2, মানে হচ্ছে আমাদের 16%। তাহলে তার লাভ হবে কত, 16% লাভ হবে।
The difference between the simple interest and the compound interest compounded annually on a certain sum of money for 2 years at 16% per annum is 797. Find the sum. এখানে সাম বের করতে হবে। দেখো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট যখন দেওয়া থাকবে এবং 2 বছরের এদের মধ্যে যখন ডিফারেন্স দেওয়া থাকবে তখন এই সূত্রটাকে আমরা ইউজ করি পি ইন্টু আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। তাহলে এখানে পি ভ্যালু আমরা জানি না, আচ্ছা এখানে ডিফারেন্স ভ্যালু বলে দিয়েছে 797। তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে, পি ইন্টু আর এর ভ্যালু হচ্ছে আমাদের 16 ইন্টু 16 বাই 100 ইন্টু 100 ইকুয়াল টু 797। তাহলে পির ভ্যালু কত হবে আমাদের এখানে 797 ইন্টু 100, দুটো চারটে শূন্য, এদিকে হচ্ছে 256। তাহলে এখানে 797টা হচ্ছে 797 বাই 256। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কত পাবো আমরা, দেখা যাক 797 এখানে হচ্ছে 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে হচ্ছে 768, তাহলে হচ্ছে 9 হাতে 1 6 7 আর কত হলে 9 29, এখানে হচ্ছে দশমিক নিলে হচ্ছে 0 1 দিয়ে যাবে 256, হচ্ছে 4 4 5 6 3 3 4 0 আবার 1 দিয়ে যাবে, তাহলে যে 256, তাহলে এখানে হচ্ছে 4 5 6 আর কত 14 8 এটাকে 3 3 মিলে গেল 40, তাহলে আবার 3 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 768 এখানটায় আমরা করছি এটাকে, তাহলে হচ্ছে 2 6 7 আর কত হলো 14 7 দাও 14 720, তাহলে হচ্ছে 31 2 দিয়ে দিলে হচ্ছে 512 এখানে যাবে। তাহলে আমাদের এখানে দেখো 3টে ঘর অবধি রেখেছে, ঠিক আছে, তো এখানে 2 নেই কোথাও, কিন্তু লাস্টে কিন্তু 3132 এটা 2টাকে আশা করা যায় এখানে আসন্ন মানে যেহেতু 3 চলে আসবে, তাহলে অপশান 4টা হচ্ছে রাইট অপশান হবে, কারণ দেখো এখানে 1 2 3 4টে শূন্য, তাহলে 8টা ঘর যেটা আসবে সেটাকে হিসাব করলে আমাদের যেহেতু 3 চলে আসবে তাহলে 4টে ঘর সরে যাবে, শূন্যটা সরে গিয়ে 3 হবে অ্যান্সারটা আমাদের, কারণ টাইম নেই, আমরা এটাকে হিসাবের অ্যাপ্রক্সিমেট হিসাবটা ধরার জন্য এটা করেছি। When x is added to each of 30, 15, 21 and 11, then the numbers so obtained in this order are in proportion. Then if 6x is to y is to proportional to 6 is to 3x minus 9 and y is greater than 0, what is the value of y? Value of y কত হবে যখন বলছে এই 30 15 21 11 এই সংখ্যাগুলোর সাথে যখন x যোগ করা হয়, অর্থাৎ 30-এর সাথেও x যোগ করে দিয়েছে, তারপরে 15-এর সাথেও x যোগ করেছে, আবার 21-এর সাথেও x যোগ করেছে, একইভাবে 11-এর সাথেও x যোগ করেছে, তখন এদের দুজনের অনুপাত কি আসবে, তাহলে হচ্ছে 30 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স ইকুয়াল টু 21 প্লাস এক্স বাই 11 প্লাস এক্স। এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করতে পারবো, ক্রস মাল্টিপ্লিকেশন করবো আমরা এখান থেকে, করলে কী পাবো 330 প্লাস 30x প্লাস 11x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 15 5 হাতে 1 15 2 30 আর 31, তারপরে হচ্ছে প্লাস 15x প্লাস 21x প্লাস এক্স স্কোয়ার, আর এখান থেকে আমরা তাকে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, 15 কাটলে এখানে হচ্ছে, আচ্ছা এখানে যদি হিসাব করি এখান থেকে পাবো আমরা কিন্তু 15, আর এক্সগুলোকে একদিকে নিয়ে আসলে এখান থেকে হচ্ছে একটা 15 বেরোচ্ছে, এখান থেকে একটা 15 বেরোচ্ছে, আর ওদিকে হচ্ছে 21 এখানে 10, এদিকে প্লাস 10 আর এদিকে 15 মানে মাইনাস 5x, ঠিক আছে, আর এক্স ইকুয়াল টু হচ্ছে -3 পেয়ে গেলাম। তাহলে এক্সের ভ্যালু যখন 3 পেয়ে গেলাম, তাহলে এবার এই যে মানটা এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে এখান থেকে কী লিখতে পারি 6x বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই 3x মাইনাস 9, তাহলে ওয়াইয়ের জায়গায় -3 বসিয়ে দেবো, আর তাহলে এখান থেকে পেয়ে যাবো, সরি এক্সের জায়গায় -3 বসাবো, ওয়াই ইকুয়াল টু 6x ইন্টু 3x মাইনাস 9, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -18, এখানে হচ্ছে -9, তাহলে এখান থেকে আমরা পেয়ে যেতে পারি হচ্ছে -18, আর -9 মানে এখানে হচ্ছে ইন্টু -18,
তাহলে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে 18, তাহলে ওয়াইয়ের ভ্যালু হবে আমাদের 18, অপশন 1 হচ্ছে রাইট অপশন হবে। ইন কোয়াড্রিলেটারাল ABCD, AB equal to 17, BC equal to 8, CD equal to 9, AD equal to 12 centimeter and AC equal to 15 centimeter. What is the area of the quadrilateral? একটা চতুর্ভুজ রয়েছে, সেই চতুর্ভুজের দেখো A B C D, এই ABCD ভ্যালুগুলো বলে দিয়েছে 17, 8, 9 আর 12। এখন এসির ভ্যালুটাও আমাদের বলে দিয়েছে, এসির ভ্যালু বলে দিয়েছে কত, যে 15। এখন দেখো এই এবিসিডির যে চতুর্ভুজটা রয়েছে, সেই চতুর্ভুজটা দুটো ত্রিভুজ তৈরি করেছে, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে কি ত্রিভুজ এডিসি। এই দুটো ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে আমরা টোটাল চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো এখানে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো কী কী আছে, 8, 15, 17, আর এক্ষেত্রে বাহুগুলো কী আছে, 9, 12 আর 15। এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তার আগে দেখে নেবো যে বাহুগুলোর ক্ষেত্রে কী কন্ডিশন আছে। বাহুগুলোর কন্ডিশন দুরকমভাবে ক্ষেত্রফল বের করা যায়। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এটাকে পিথাগোরাসের ফর্মুলা দিয়ে যদি ইউজ করি, তাহলে দেখো 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এটা দুটো যোগফল করলে 7, যোগফল করে যদি বর্গ রুট স্কোয়ার রুট করি, তাহলে আমরা কী পাবো, 17 পাবো। তাহলে এর দুটো যোগ করে তাদের রুট করলে হচ্ছে 17 পাবো, স্কোয়ার করে রুট প্লাস করে যোগ করলে। এক্ষেত্রেও ঠিক তাই, 9 and 12 যোগ করব, স্কোয়ার করে তাদের যোগফল করে রুট করে দিলে 15 পাবো। অর্থাৎ পিথাগোরাসের ফর্মুলা এখানে মেনটেন করছে। এছাড়াও তোমরা এটাকে হেরন ফর্মুলা দিয়েও বের করতে পারো, তবে সেটাকে একটু টাইম হবে, কনজিউম করতে হবে সেক্ষেত্রে, তবে এটাই সুবিধা এক্ষেত্রে আমাদের, কারণ 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার। একইভাবে কারণ এই দুটো ভ্যালু সমান, তাহলে এখানে পিথাগোরাসের ফর্মুলাটা হচ্ছে আমাদের এক হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এখানেও ঠিক তাই হচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমিটা হচ্ছে আমরা ধরে নিতে পারি 15 বা 8-এর মধ্যে যে কোনো একটাকে ভূমি কনসিডার করতে পারি, তাহলে 15 ইন্টু 8, একইভাবে হাফ ইন্টু 12 ইন্টু 9, তাহলে কাটাকুটি করলে এখানে 6, এখানে কাটাকুটি করলে পাবো হচ্ছে 4, 4×15 60 যোগ 6×9 54, তাহলে হচ্ছে 114 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে অপশন 2 হচ্ছে আমাদের রাইট অপশন হবে। ফাইন্ড দ্য ডিউরেশন ইন হুইচ 1200 উইল অ্যামাউন্ট টু 2280 অ্যাট দ্য রেট অফ 4% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। বলছে রেট অফ অ্যানাম বের করতে বলেছে, তাহলে 2280, তাহলে কতটা ইন্টারেস্ট তৈরি হয়েছে, ইন্টারেস্ট আই বের করবো আমরা প্রথমে। 1200 টোটাল হচ্ছে এটা রয়েছে সুদ আসল যেটা বলে, তাহলে এখানে হচ্ছে 1080 টাকা হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট তৈরি আছে। তাহলে আমার টাইম বের করতে হলে কী আসে, সূত্র আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। তাহলে এখান থেকে আই এর ভ্যালু হচ্ছে 180 ইন্টু 100 বাই পি এর ভ্যালু হচ্ছে আমাদের 1200 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 4। তাহলে কাটাকুটি করলে 0 কেটে গেল, এখানে 4 দিয়ে কাটলে আমরা, আচ্ছা এখানে 12 দিয়ে আগে কেটে নিই, 12 দিয়ে কাটলে 90, 4 দিয়ে 90 কাটলে হচ্ছে 22.5। তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার হবে। A vendor bought lemons at 7 for 1, race 1. How many lemons must he sell for race 1 to gain 75%? তাহলে 7টা লেমন বিক্রি করছে 1 টাকাতে, তাহলে একটা লেমনের দাম কত হবে, একটা লেমনের দাম হবে 1/7। এবার যদি 75% প্রফিট করতে চায়, 75% যদি প্রফিট করতে চায়, তাহলে তার একটা লেমনের দাম কতটা ইনক্রিজ করতে হবে, ইন্টু 175/100 ইনক্রিজ করতে হবে। তাহলে এটা কাটলে হবে 25, তাহলে কাটলে হবে কত, 4, তাহলে 1/4 রুপিস হয়ে যাবে একটা লেমনের দাম তখন। তাহলে এখন দেখো 1/4 রুপিসে 1/4-এ পাওয়া যাচ্ছে কটা, 1 পিস লেমন। তাহলে রুপিস 1 টাকায় কতটা লেমন পাওয়া যাবে, মানে লেবু পাওয়া যাবে 4টে, 4 পিস লেমন। তাহলে অপশন 2 হচ্ছে রাইট অপশন হবে। অর্থাৎ 1 টাকায় যদি 4টে লেবু সে বিক্রি করে, তাহলে তার 75% লাভ হবে। 7 টাকায় একটা যদি কিনবে সেক্ষেত্রে। দুটি সম্পূরক কোণের মধ্যে বড় কোণটি ছোট কোণটির চেয়ে 50 ডিগ্রি বেশি, ছোট কোণটির পরিমাপ কত হবে? তাহলে দুটো সম্পূরক কোণ মানে একটা এক্স আর একটা যদি x + 50,
এখন দুটো সম্পর্কণের যোগফল হয় সবসময় আমরা জানি কত 180 ডিগ্রি। তাহলে 2x ইকুয়াল টু 130, তাহলে x এর ভ্যালু কত হবে 65 ডিগ্রি। তাহলে অপশন 1 হচ্ছে রাইট অপশন হবে। এখানে সিম্পলিফিকেশন ভ্যালুটা বের করতে হবে। তাহলে 127 মাইনাস 7 ইন্টু 17 প্লাস 6 প্লাস 93। তাহলে এখানে হিসাব করলে হবে 0 0 9 12 9 21 আর 1 22 220। আর এখানে আমরা হিসাব করলে পাবো হচ্ছে 23 ইন্টু 7, তাহলে 220 মাইনাস 3 7 21 এর 1 হাতের 2 2 দুগুণা 4 সরি 7 দুগুণা 14 আর 2 16। এখান থেকে হিসাব করলে 9 6 1 7 আর কত হলে 5 59। তাহলে অপশান 1 হচ্ছে রাইট অপশান হবে। এখানে হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে 7.5 বাই 19.5 ইকুয়াল টু 16 বাই এক্স। তাহলে 1 ঘর আগে দশমিক উঠে গেল, 15 দিয়ে কাটলে 5, এখানে 15 দিয়ে কাটলে হচ্ছে 15 কে 15 3। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। অর এক্স ইকুয়াল টু হচ্ছে 6 13 78 8 হাতে 7 13 13 এর সাথে 20 208 বাই 5 মানে হচ্ছে 41 4 5 20 আর 1 3 35 41.6 হচ্ছে রাইট অপশন। অপশন 3 হচ্ছে রাইট অপশন হবে। Pipe A can fill a tank in 18 minutes, while pipe B can empty the completely filled tank in 20 minutes. Initially, pipe A is opened and after 6 minutes, pipe B is also opened. In how much minute আর কি will the remaining tank be filled completely? তাহলে একটা পাইপ A এটা সবসময় ভর্তি করছে 18 মিনিটে অ্যালোন, আবার পাইপ বি যেটা খালি করছে তার সময় নিচ্ছে কত 20 মিনিট। তাহলে এবার দুজনের এলসিএম কত হবে 180, দুজনের এফিসিয়েন্সি যেটা হবে এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 10, এর এফিসিয়েন্সি হবে 9। এবার দেখো পাইপ এ 6 মিনিট চলেছে, তাহলে 6 মিনিটে কত ইউনিট ভর্তি করবে 60 ইউনিট ভর্তি করে দেবে। আমার ভর্তি করতে হবে কত টোটাল 180 ইউনিট। তাহলে 180 থেকে যদি আমি এটা হচ্ছে যেহেতু 10 ইউনিট করে এফিসিয়েন্সি 10 ইন্টু 6 তাই জন্য কিন্তু 60 ইউনিট এসেছে। 180 মাইনাস 60 মানে এখন 120 ইউনিট ভর্তি করতে হবে, কিন্তু এক্ষেত্রে দুটো পাইপ একসাথে কাজ করবে, মানে একটা ফিল করবে একটা সঙ্গে সঙ্গে খালি করবে। তাহলে দুটো পাইপ এ আর বি যদি বোথ একসঙ্গে কাজ করে তখন প্রত্যেক মিনিটে কতটা করে ভর্তি হবে 10 মাইনাস 9 10 ইউনিট করে এ ভর্তি করছে আর 9 ইউনিট করে বি খালি করে দিচ্ছে। তাহলে 1 ইউনিট করে ভর্তি হবে আলটিমেট। তাহলে 120 ইউনিট ভর্তি হতে কত সময় নেবে, তাহলে 120 বাই 1 মানে 120 মিনিট টাইম লাগবে। তাহলে অপশন 1 হচ্ছে রাইট অপশন হবে। এখানে একটা সিম্পলিফিকেশন করতে বলেছে, তো সিম্পলিফিকেশন করতে গেলে আমরা এমনি নর্মাল অ্যালজেব্রিক ফর্মুলা ইউজ করতেই পারি। তো সেক্ষেত্রে দেখো অ্যালজেব্রিক ফর্মুলা আমরা ইউজ করতেই পারি। তো অ্যালজেব্রিক ফর্মুলা যদি ইউজ না করি তাহলে আমরা হচ্ছে অপশন চেকিংয়ের মাধ্যমে করতে পারি, আর একটা করতে পারি কি ভ্যালু পুটিংয়ের মাধ্যমে করতে পারি। ভ্যালু পুটিং করে দেবো, এখানে করে দিলে খুব কুইকলি হয়ে যাবে। এখানে লাস্টের 4y স্কোয়ার সব ক্ষেত্রে তো ইকুয়াল রয়েছে। তাহলে আমরা যদি এক্সটার ভ্যালু যদি 1 ধরি আর ওয়াইটাকে যদি 0 ধরি তাহলে আমাদের ভ্যালু কি আসছে, এক্সের ভ্যালু যদি এখানে 1 ধরি তাহলে 1 এর 2 ইন্টু 1 মানে 1, তাহলে এখানে 2 স্কোয়ার প্লাস এখানে 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2, তাহলে হচ্ছে 4 প্লাস 25 প্লাস 4, তার মানে হচ্ছে 33। তাহলে আমাদের এখানে কোন অপশানে বসলে 33 হবে, তাহলে এটা দেখো প্রথমেরটা হবেই না, দ্বিতীয়টা তো হবেই না, কারণ 34 রয়েছে। এখানে যদি 1 বসে তাহলে 34 আসবে, এখানে মাইনাস রয়েছে, এগুলো হবেই না। লাস্টের অপশানটা দেখো মিলে যাচ্ছে, তাহলে অপশান 4 হচ্ছে রাইট অপশান হবে, কারণ এখানে 33 চলে আসছে, এখানে ওটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে 1 স্কোয়ার মানে 1, 33 মানে 30, 1 ইন্টু 33 মানে 33। তাহলে অপশান 4 হচ্ছে রাইট অপশান হবে আমাদের। তো এখানে আমরা কি পুট করেছি এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 0, এই ভ্যালুটাকে পুট করে কাজ করে। যার যদি এটা না করতে পারো, না মাথায় আসে, তখন তোমরা কি করবে, কারণ এটা সমান ছিল বলে আমরা সেটা করেছি, অনেক ক্ষেত্রে ডিফারেন্ট ভ্যালু থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে এমনি নর্মাল যদি মাথায় না আসে এমনি নর্মাল অ্যালজেব্রিক ফর্মুলা কিন্তু ইউজ করতে পারো। If the ratio of two numbers is 5:3 and the product of their LCM and HCF is 135, then the sum of their reciprocals of the LCM and HCF is, তাহলে দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:3, তাহলে একটাকে ধরতে পারি 5x আর একটাকে ধরতে পারি 3x। তাদের প্রোডাক্ট বলে দিয়েছে, এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে তাদের এলসিএম আর এইচসিএফ এর সমান, আমরা এটাও জানি। তাহলে এলসিএম ইন্টু এইচসিএফ, এলসিএম ইন্টু এইচসিএফ
এদের গুণফল বলে দিয়েছে 135। তাহলে এখান থেকে আমরা 15x² ইকুয়াল টু 135, তাহলে x² ইকুয়াল টু 135/15 কাটাকুটি করলে এখানে পাবো হচ্ছে 9, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে x এর ভ্যালু 3 হলে সংখ্যা দুটো কী কী হবে, 15 আর হচ্ছে 9। এইবার এখান থেকে আমরা যেটা বের করতে পারি, এদের লসাগু কত হবে, প্রথমে গসাগু কত হবে, HCF হবে হচ্ছে 3, আর LCM কত হবে, LCM হবে হচ্ছে 45। তাহলে এদের অনন্যক কত হবে, HCF এর এদের রেসিপ্রোকাল কত হবে, রেসিপ্রোকাল মানে অনন্যক, রেসিপ্রোকাল হবে দেখো HCF এর মানে গসাগুর রেসিপ্রোকাল হবে 1/3, আর লসাগুর রেসিপ্রোকাল হবে কত, 1/45। আমাদের এদের যোগফল জানতে হয়েছে, তাহলে এদের লসাগু অবশ্যই 45 হবে। তাহলে এখানে হবে 15 প্লাস 1 মানে 16/45 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশান 1টা হচ্ছে আমাদের রাইট অপশান হবে। A ladder leaning against a wall makes an angle theta with the horizontal ground such that tan theta equal to 15/8 if the height of the top of the ladder from the wall is 30 meter. Find the distance of the foot of the ladder from the wall. তাহলে একটা ল্যাডার যেটা হচ্ছে একটা দেয়ালের এগেনস্টে খাড়া করা আছে, তাহলে ধরো এখানে একটা দেয়াল আছে, সেখানে একটা মই খাড়া করা আছে এইভাবে। এখন মইটা দেয়ালের এগেনস্টে যখন খাড়া করেছে, তা বলছে যে এটা যে কোণ তৈরি করেছে তার মান হচ্ছে থিটা কোণ তৈরি করেছে। তা বলছে যে এমনভাবে তৈরি করেছে থিটা কোণটা যাতে ট্যান থিটা সমান সমান হচ্ছে 15/8 হয়। আবার বলেছে যে মইটি দেয়াল থেকে মইটির শীর্ষবিন্দুর উচ্চতা হচ্ছে 30 মিটার, অর্থাৎ এই মইটা হচ্ছে মইয়ের শীর্ষবিন্দু আমাদের, আর দেয়ালের পাদদেশ থেকে মানে এখানে হচ্ছে বলছে হাইট অফ দ্য দেয়ালের ইফ দ্য হাইট অফ দ্য টপ অফ দ্য ল্যাডার ফ্রম দ্য ওয়াল, মানে ওয়ালের পাদদেশ থেকে মইটার উচ্চতা হচ্ছে যদি 30 হয়, তাহলে বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য ফুট অফ দ্য ল্যাডার ফ্রম দ্য ওয়াল, মানে ল্যাডারের ফুটটা এখানে রয়েছে, তো তাহলে এখান থেকে এই দেয়াল অবধি দূরত্ব কত। তাহলে আমাদের এখানে দেখো ট্যান থিটা মানে কি জানি আমরা, লম্ব বাই ভূমি। তাহলে এটাকে যদি 15 আর এটাকে যদি 8 ধরো, এটাকে 15 আর এটাকে যদি 8 ধরো, এবার 15-এর ভ্যালুটা তো আমাদের বলে দিয়েছেই, মানে লম্বের ভ্যালুটা বলে দিয়েছে, এটাকে লম্ব এটাকে ভূমি, ঠিক আছে। তো লম্বের ভ্যালুটা আমাদের তো বলেই দিয়েছে 15/8, তাহলে লম্বের ভ্যালুটা বলে দিয়েছে আমাদের কত 30। তাহলে 15 2 গুণ 2 করলে 30 হয়, তাহলে ওপরে 2 গুণ করলে নিচেও 2 গুণ হবে, কারণ ভগ্নাংশের মানের তো পরিবর্তন করা যায় না। তাহলে 13/16, তাহলে এখান থেকে দূরত্বটা কত হবে, ভূমির থেকে এই পাদদেশ থেকে মইয়ের পাদদেশ থেকে দেয়াল অবধি দূরত্ব হবে 16 মিটার। তাহলে অপশান বি হচ্ছে রাইট অপশান হবে। এখানে একটা মিডিয়ান বের করতে বলেছে, তাহলে মিডিয়ান বের করতে গেলে প্রথম কাজই হচ্ছে আমাদের পুরো যে ডাটাগুলো দিয়ে সেই ডাটাগুলোকে ছোটো থেকে বড় আকারে সাজিয়ে দেবো। তাহলে প্রথমে কি আছে 11, তারপরে আছে 18, তারপরে আছে 27, তারপরে আছে 30, তারপরে আছে 34, 35, তারপরে হচ্ছে আমাদের 34, 35, 52, তারপরে হচ্ছে 76, 81, 83 আর আছে 84। তাহলে এখানে কতগুলো আমাদের ডাটা দিয়েছে দেখা যাক। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ডাটা দিয়েছে। তাহলে আমাদের এন এর ভ্যালু হচ্ছে এখানে 11। তাহলে এখানে অড নাম্বার, তো অড নাম্বার হলে মিডিয়ানের কোনটা হচ্ছে মিডিয়ান হবে, তাহলে n প্লাস 1/2, তাহলে হচ্ছে 11 প্লাস 1/2 মানে হচ্ছে 12/2 মানে হচ্ছে 6, নাম্বার 6 কোনটা হচ্ছে 1 2 3 4 5 6, মানে অপশান 2 হচ্ছে রাইট অপশান হচ্ছে, মানে 35 হচ্ছে আমাদের মিডিয়ান হবে, মধ্যক হবে, ঠিক আছে। A man has to cover a distance of 519 km in 7 hours. If he covers 2/3 of this distance in 5/7 of that time, then what should his speed be to cover the remaining distance in the time left? In the time left. So একজন ব্যক্তি 519 কিলোমিটার পথ কভার করবে, টোটাল টাইম নেবে হচ্ছে কত, 7 ঘন্টা, ঠিক আছে। 7 আওয়ারের মধ্যে কমপ্লিট করতে হবে, এটাই হচ্ছে টার্গেট দিয়েছে। তো এবার সে যদি 2/3 অফ দিস ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সের 2/3 মানে 2/3 ইন্টু 519 কভার করছে, সময় নিচ্ছে কত 57
অফ দ্য টাইম, মানে টোটাল টাইমের 5/7, মানে অর্থাৎ 5 ঘন্টা তার চলে গেল। আর এখানে ডিস্টেন্স কভার হয়েছে কত সেক্ষেত্রে? 3 17 51 3, তাহলে হচ্ছে 6346 কিলোমিটার ডিস্টেন্স কভার হয়ে গেছে। তাহলে এইবার তার বাকি পড়ে রয়েছে, দেখো এখানে 2 আওয়ার ডিস্টেন্স পড়ে রয়েছে, 2 ঘন্টার ডিস্টেন্স পড়ে রয়েছে, 2 ঘন্টা টাইম পড়ে আছে, ডিস্টেন্স পড়ে আছে হচ্ছে 519 মাইনাস 346, অর্থাৎ 173 কিলোমিটার ডিস্টেন্স তার পড়ে রয়েছে। এবার এই ডিস্টেন্সটা 2 ঘন্টায় তাকে যেতে হবে, তাহলে তার স্পিড কত হওয়া উচিত? তাহলে 173/2, তাহলে হচ্ছে 8, আর এখানে 6 5, 86.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার গতিবেগ হবে 86.5 কিলোমিটার প্রতি আওয়ার। তবে সে ওই বাকি ডিস্টেন্সটা 2 ঘন্টায় কভার করতে পারবে। দ্য মোড অ্যান্ড মিডিয়ান অফ এ ডাটা set is 28.4 and 88 respectively. What is the mean of the data set? Use the empirical formula. এখন empirical formula দেখো কি আসতে পারে আমাদের। মোডের empirical formula হচ্ছে 3 into median minus 2 into mean। ভ্যালু আছে 28.4 আর 3 ইন্টু মিডিয়ানের ভ্যালু বলে দিয়েছে দেখো আমাদের মধ্যকের ভ্যালু 3 ইন্টু 88 মাইনাস 2 ইন্টু মিন। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেখান থেকে লিখতে পারি আমরা, বা এখান থেকে আমরা সরাসরি 2 দিয়ে সবাইকে ভাগ করে দিতে পারি। 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 44, এখানে যদি কাটি এখানে 14.2। এবার এটা কোন করে দেবো, 14.2 ইকুয়াল টু 3 4 12 2 হাতে 1 3 4 12 আর 13 মাইনাস মিন। তাহলে এখানে মিনের ভ্যালু কত আসবে, মিনটাকে দিকে নিয়ে এলাম, তাহলে 132 মাইনাস 14.2, তাহলে এখানে আসবে 0.8 হাতে 4 আগে 5 আর কত হলে 12, 7 দাও 12 হাতে 1 6 5 আর কত হলো 7 দাও 12 হাতে 1 1 রেখে 2 আর 3 1 117.8। অপশন 3 হচ্ছে রাইট অপশন হবে। The mark price of a bed is 5/517 which is 30% above the cost price. If the profit percent is 2%, find the discount percentage. Round up the 2 decimal places. The mark price of a bed কত বলে দিয়েছে, রুপিস 517, যেটা হচ্ছে 30% above the cost price, কস্ট প্রাইসের থেকে 30% বেশি। তাহলে বলছে ফাইন্ড দ্য ডিসকাউন্ট পার্সেন্টেজ। এবার যদি প্রফিট পার্সেন্টেজ 2% হয় তাহলে কতটা ডিসকাউন্ট পার্সেন্টেজ কত সেটা বের করতে বলেছে। দেখো এখানে আমরা যদি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস আর মার্ক প্রাইস যদি দেখি, তাহলে 100 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে 2% যদি কোনো কিছু লাভ হয় প্রফিট হয় তাহলে 102, আর মার্ক প্রাইস কত হবে, তাহলে যেহেতু 30% অ্যাবভ লিখেছে তাহলে 130। এবার সেলিং প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের হিসাবে 28, ঠিক আছে। তো এটা ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে, ডিসকাউন্ট পার্সেন্টেজ হবে 28/130 ইন্টু 100, তাহলে 0 0 কেটে গেল। তাহলে এখানে পাবো হচ্ছে 280/13। তাহলে এখান থেকে যদি আমরা দেখি 280, তাহলে 13 ইন্টু 2 26 21 13 7 পয়েন্ট হচ্ছে 0 হচ্ছে 5 13 65 5 0 আবার 3 13 39 39, এখানে 11 0, তাহলে আমরা দেব হচ্ছে এখানে 8 দিয়ে দিলে হচ্ছে 104। আর নেওয়ার দরকার নেই, এখানে 2 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে, তাই 3 দশমিক নিয়েছি, তাহলে ভ্যালুটা আমার এসে দাঁড়াবে হচ্ছে 21.54। তাহলে অপশান 4 হচ্ছে আমাদের রাইট অপশান হবে। এখানে একটা সিম্পলিফিকেশন দিয়েছে, এটা এখানে আছে 3/8 1/8 5/16 আর 2/8 -2 এর ভ্যালুটা কত হবে। তাহলে দেখো 3/8 প্লাস 1/8 প্লাস 5/16 প্লাস 2/8 -2 এর ভ্যালু কত হবে, তাহলে এদের টোটাল ভ্যালু হবে 16। তাহলে এখানে হচ্ছে 6 প্লাস 2 প্লাস 5 প্লাস 4 মাইনাস 32, তাহলে হচ্ছে 5 11 4 দিয়ে 6 6 12 আর 5 17 17 মাইনাস 32/16। তাহলে এখান থেকে আমরা যদি পাবো কত 15 15/16 মাইনাস 15/16, না অপশান 3 হচ্ছে রাইট অপশান হবে। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের অবশ্যই আমাদেরকে জানাবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং